সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের সম্পাদকীয় শিরোনাম ঐকমত্য প্রশ্নে ভিন্নমত। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, এবং রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠান পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত শিরোনামগুলো আমরা একটু দেখে নিই। নরসিংদীর রায়পুরার সর্বত্র তাণ্ডবের চিহ্ন, আতঙ্ক। বর্তমান ও সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বে জিম্মি এলাকাবাসী, 4 জন নিহতের ঘটনায় মামলা দায়ের। নাসিরনগরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গাফিলতি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ। পুলিশ প্রধান জানালেন, এখনো দেয়া হয়নি তদন্ত প্রতিবেদন। ভূমিদস্যুরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ব্যবহার করার চেষ্টা করেছে, আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্তব্য। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আদালত থেকে পালিয়ে যাওয়া গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেল ফের গ্রেফতারের পর 6 দিনের রিমান্ডে। পালানোর ঘটনায় পুলিশের উদাসীনতার অভিযোগ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবারও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নকে ঘিরে জটিলতার আশঙ্কা, কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিএনপি। এবং শহুরে আবহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, রাষ্ট্রীয়ভাবে এ উৎসব উদযাপনের দাবি আয়োজকদের। আমরা শিরোনামগুলো দেখলাম। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করব। আমরা যেটা বিষয়টি আলোচনা শিরোনাম করেছি, বুঝতেই পারছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে ঐকমত্য প্রশ্নে ভিন্ন মত। আমরা আগামী নির্বাচন কমিশন গঠন নিয়ে গত মাসে আমরা আমাদের এখানে কিছু আলোচনা করেছি। বিভিন্ন জন তাদের বিভিন্ন মতামত তুলে ধরেছেন। এছাড়া আমরা দেখি বিভিন্ন টক শো, পত্রিকার নিবন্ধ, সেমিনার, গোল টেবিল বৈঠক, যাই বলি না কেন, এগুলোতে বিভিন্ন মত আসছে। তাতে সুশীল সমাজের লোকজন যেমন কথা বলছেন, রাজনীতিবিদরাও কথা বলছেন। আমরা গতকাল সোমবারও দেখি এরকম একটা আলোচনা হয়েছে, আপনি ছিলেন সেই আলোচনা। আসলে এই বিষয়টিতে আমরা কতদূর এগোতে পেরেছি, মানে বিতর্ক ছাড়া একটা নির্বাচন কমিশন গঠন করার প্রশ্নে? ধন্যবাদ। একটু ব্যাকগ্রাউন্ড না গেলে তো এটা বোধহয় আমার মনে হয় কথাটা প্রাসঙ্গিক হবে না। দেখেন, কনস্টিটিউশনের 118 যেটাতে ইলেকশন কমিশন গঠন করার বিষয়টি আছে, কিভাবে হবে, সেখানে এক জায়গায় বলা আছে যে আইন সাপেক্ষে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। রাষ্ট্রপতির কথা, কাজে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন, বিকজ ইজ হেড অফ দি স্টেট। এখন ধরুন আইন হয়নি 42 বছর, ধরুন 45 বছর আজ পর্যন্ত, সংবিধান হওয়ার পর থেকে আইন হয়নি। ইলেকশন কমিশন ততটা ফোকাসে আসেনি যতটা ফোকাসে এই পার্লামেন্টারি ডেমোক্রেসিটা যখন শুরু হলো, যত ফোকাসে তখন আসছে। আগে ছিল ইলেকশন কমিশন হা না ভোট ইত্যাদি ইত্যাদি অনেকে ধরিয়ে নিয়েছিল যে ইলেকশন কমিশন নিয়ে কেউ আলোচনাও করেনি, তখন সরকার কি করছে এটা নিয়ে আলোচনা ছিল। যখন আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি শুরু হলো, তখন ইলেকশন কমিশনের রোলটা, ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, বিশেষ করে যখন আপনার আফটার ফল অফ এরশাদ, যখন কেয়ারটেকার গভর্নমেন্টটা ছিল। এবং আরও ফোকাসে আসলো যদি আমি বলি, তাহলে 1994 সালে যখন মাগুরার বিষয়টি হলো, তখন তো ইলেকশন কমিশন টোটালি একদম ফোকাসের ভিতরে চলে আসলো। তারপর তো 2006, মাত্র কিছুদিন আগের কথা, এটা আপনারা জানেন। এখন ইলেকশন কমিশন তো অতটা ফোকাসে আসার কথা নয়। এর আগে যে নির্বাচন কমিশনগুলো গঠিত হয়েছিল, সেখানে কোনো আইন নয়, সেখানে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখন যেভাবে নির্বাচন হয়েছে বা ইলেকশন কমিশন গঠিত হয়েছে, সেখানে আইন না থাকা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারের একটা কনসার্ন আমরা জানি যে বিভিন্ন দল থেকে কথাবার্তা বলেই যে এই লোকগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনাদের কোনো অবজেকশন আছে কিনা। মোটামুটি কোনো দলই কিন্তু অবজেকশন দেয়নি। আমি এই কারণে এটা বলছি, আমার যখন নিয়োগ হয় তখন আমার সাথে কিন্তু 2 প্রধান দলের 2জনই কথা বলেছেন, এবং
আরও 3-4 জন অন্যান্য বলেছেন কথা, এবং দেখে যে আপনাদের উপর আমার কনফিডেন্স আছে, দিস দ্যাট হোয়াট এভার ইট ইজ। কিন্তু গত নির্বাচন নিয়ে যখন এই সমস্যা শুরু হলো, তখনই কিন্তু এই প্রশ্নটা আসলো, যখন আপনি কনস্টিটিউশনটাকে পরিবর্তন করে ফেললেন, কেয়ারটেকার গভর্নমেন্ট নেই। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট নাই, যখন দলীয় সরকারের নিচে যেখানেই নির্বাচন হয়, বিশেষ করে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন মডেলটা আমরা গ্রহণ করে থাকি, সেখানে ইলেকশন কমিশনের একটা দারুণ গুরুত্বপূর্ণ দি মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনটা রয়েছে। এখন গতবার একটা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব একটা সার্চ কমিটি করেছিলেন, সেখানে সবাই গিয়েছে। কিন্তু এখানে আপনি যে কথাটা বললেন, আপনারা একটা ইলেকশন কমিশন গঠিত, আপনারা হয়েছিলেন সেই ইলেকশন কমিশনের, যে ইলেকশন কমিশন গঠন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, কিন্তু প্রায় বেশিরভাগ সময়টা কাজ আমি করেছেন আসছি সে কথা, নির্বাচিত। এটা কিন্তু ঘটনাটা আপনাকে মনে রাখতে হবে, একটা ন্যাশনাল ইলেকশন, একটা লোকাল বডি ইলেকশন, দুটো জিনিস। ন্যাশনাল ইলেকশনে পাওয়ার ট্রান্সফার হয়, লোকাল বডি ইলেকশনে পাওয়ার ট্রান্সফার হয় না। লোকাল বডি ইলেকশন যদি একটা সিটিং গভর্নমেন্ট হেরেও যায় পুরোটা, তার কোনো অসুবিধা হচ্ছে না, বাট ইট ইজ পাওয়ার যেখানে, সেটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। তো সবাই কিন্তু ন্যাশনাল ইলেকশনের দিকটাই দেখে সবচেয়ে বেশি। যে কথাটা আমি আসছিলাম, সেই কথাটা এখন কথা হলো, যখন একটা কনসেনসাস তৈরি হয়, আমাদের 4 জনের মধ্যে একটা কনসেনসাস তৈরি হলো, এটা নিয়ে কোনো ডিসপিউট নাই। কিন্তু যখনই কনসেনসাস হলো না, আইন বলে যে একটা আইন তৈরি করবেন, আবার আইন কিভাবে তৈরি করবেন এখন, কারণ এখন বৃহত্তর দল, অন্যান্য দল বাইরে আছে, তারা আইনও মধ্যে যেতে চাচ্ছে না, আইন তৈরি করলে তো আইন তাদের মতো করে হবে। তো এখন যে সমস্যাটা হচ্ছে, ইলেকশন কমিশন হ্যাজ কাম ইনটু ফোকাস। আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, এখন কিন্তু যারা আগে ইলেকশন করেননি তাদের এখন সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ গঠিত হতে হবে। তো কাজে এখন যেহেতু এটা ফোকাসে চলে আসছে, এই জন্য এখনকার ডিবেটটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, যে যদি আপনি কনস্টিটিউশন মোতাবেক যান, তাহলে কিন্তু আপনি ব্যত্যয় করছেন। আপনি যদি আবার একটা সার্চ কমিটি করেন, তাহলে হোয়াট ইজ দ্য বেসিস অফ সার্চ কমিটি, সার্চ কমিটির লিগ্যালিটি কি, তখন আবার লিগ্যালিটির প্রশ্ন আসে। এখন এই রকম সিচুয়েশনের ভিতরে ইলেকশন কমিশন হয়ে গেছে এখন নট দ্য তত্ত্বাবধায়ক সরকার, এখন ইলেকশন কমিশন হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে ইলেকশন কমিশন। আমি এই পর্যায়ে শেষ করব এই বলে, যে একটা ইলেকশন কমিশন যদি প্রথমেই মানুষের যেটাকে বলে পারসেপশন ইন্টিগ্রিটি ইন্ডেক্স, সেখানে যদি তার কম হয়ে যায় শুরুতেই, যদি ভালো লোকও মনে করেন, বেস্ট পিপল ইউ সিলেক্টেড, এবং সেটা যদি অন্য কারো মনে করে যে এদেরকে বসানো হয়েছে, তাহলে সেই ইলেকশন কমিশনের পক্ষে যে কোনো কাজ করা টু স্টার্ট উইথ খুব ডিফিকাল্ট। এবং ইলেকশন কমিশনের কাজটা হচ্ছে এরকম, এটাকে বলে থ্যাঙ্কলেস জব। আপনি ঢাল নাই, তলোয়ার নাই, আপনার নিধিরাম সর্দার, কিন্তু আপনাকে সর্দারি করতে হবে। এখন সেই কারণে এখন আগামী নির্বাচনের জন্য ইলেকশন কমিশন অফ বাংলাদেশ ইজ বিকামিং এ ফোকাল পয়েন্ট। তবে এটাও ঠিক যে শুধুমাত্র ইলেকশন কমিশন দিয়ে ফ্রি ফেয়ার ইলেকশন হয় না, এর আরো উপাদান আছে, এটা আমরা যখন আলোচনা করব। ডক্টর তোফায়েল আহমেদ, যে বিষয়টি তত্ত্বাবধায়ক সরকার থেকে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে বা ফোকাসে চলে এসেছে, ইলেকশন কমিশন গঠন, কিন্তু এইটা নিয়ে আলোচনা চলছে প্রায় 2 মাস ধরে, এই হওয়া উচিত, এই হওয়া উচিত, দাবি দেওয়া আলোচনা কতটুকু? ধন্যবাদ। আপনার আজকের আলোচনার যে বিষয়বস্তুটা, ঐক্যমত্যের মধ্যে ভিন্নমত, মানে খুব আকর্ষণীয় একটা হেডিং বা শিরোনাম। এখন শিরোনামের যে উপশিরোনাম হচ্ছে নির্বাচন কমিশন, ওখানেই যত বিপত্তি। কারণ ঐক্যমত্যের প্রশ্ন আসলে জাতীয় সবগুলো ইস্যুতে কিন্তু দ্বিমত আমি দেখি না সাধারণভাবে, অ্যাপারেন্টলি, অন্তত উপর দিক থেকে। যেমন ধরেন, আমরা সবাই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য বিতর্ক নাই, হবে না এরকম নির্বাচন চাই, এতে কোনো দ্বিমত নেই, এটা সরকারও বলেছেন, সরকার প্রধান এই কথা বলেছেন, কাউন্সিলে বলেছেন। জি, সুশাসন, আইনের শাসন চাই, বা সুষম অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চাই, সংবিধানের বাস্তবায়ন চাই, এখানে তো কোনো দ্বিমতের কিছু নেই, এখানে অক্ষমত। কিন্তু এখন যে গণতন্ত্রের প্রশ্ন যখন আসে, নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক গণতন্ত্রের একটা প্রধানতম সোপান, কিন্তু নির্বাচনটাই সবকিছু না গণতন্ত্রের জন্য। কিন্তু আমরা মুশকিল হচ্ছে কি, আমরা জাতিগতভাবে কেন জানি আটকে পড়ে গেছি এই নির্বাচনী বাক্সের মধ্যে হাত ঢুকিয়ে, কিন্তু আমরা বের করতে পারছি না। আর ওখানে কিন্তু গণতন্ত্র সমস্ত কিছু কিন্তু ওখানে আটকে, এই নির্বাচনী বাক্সের মধ্যে আটকে পড়ে গেছে। এখন এখান থেকে বেরোবো কিভাবে? এখন বেরোনোর পথ না পেয়ে বোধহয় এখন নির্বাচন কমিশনের উপরে সমস্ত রকমের যে বোঝাটা চাপাচ্ছি, এটা বোধহয় নির্বাচন কমিশনের এই বোঝা বহন করার মতো
তার স্কন্ধ বা তার এই মেরুদণ্ড হবে না। নির্বাচন কমিশন এত বড় দায়িত্ব নিয়ে পারবে না কোনোদিনই। আমার কাছে এটা খুব সাক্কাত সাহেব একটু করে বলেছেন, উনি শেষ করলেন যেখানে আমি সেখান থেকে শুরু করছি। নির্বাচন কমিশনকে আমরা যত বেশি গুরুত্ব দিয়ে যেভাবে আলোচনা করছি, নির্বাচন কমিশনের পক্ষে এই ভার বহন করা সম্ভব না। নির্বাচন কমিশন বাস্তবায়ন করবেন, শুধু আইন হবে, আইনটা বাস্তবায়ন করবেন অনেকের সহায়তা নিয়ে। সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, জনসাধারণ, কোর্ট, মিডিয়া, সবার এক ধরনের সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনটা নিরপেক্ষ হওয়া দরকার, এটা ঠিক। নির্বাচন কমিশনটা ইফিশিয়েন্ট হওয়া দরকার। নির্বাচন কমিশন যারা হবেন তাদের উপর সাধারণ মানুষ আস্থা থাকা দরকার। এগুলো সব ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশনের উপর সমস্ত বোঝা দিয়ে বলবো যে এবার নির্বাচন কমিশন করতে পারে নাই বা নির্বাচন কমিশন করতে পেরেছে, কোনোটাই ঠিক না। এটা কিন্তু অন্য রকমের ইস্যু। সেজন্য আমি বলবো এটা আরেকটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে এখন তত্ত্বাবধায়ক সরকার নাই। তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন সময় নির্বাচন কমিশনের জন্য একটা বাফার জোন থাকতো। নির্বাচন কমিশন তখন ওই সাপোর্টটা ওখান থেকে প্রশ্নাতীতভাবে পেত। এখন দলীয় সরকারের মধ্যে থেকে নির্বাচন কমিশন সেই তত্ত্বাবধায়ক সরকারটা ছিল নির্বাচন কমিশনের একটা লেভেল, যে নিউট্রালিটির একটা লেভেল, মানে কারণ হচ্ছে ওইটার শক্তি বলেই নির্বাচন কমিশন কিন্তু কাজটা করতে পারতেন। এখন তো সেটা নেই। কিন্তু দুনিয়ার সব দেশেই তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন হচ্ছে, আর আমরা নির্বাচন কমিশনের কথা বলছি। তো আমি কালকে এই সেমিনারে এই কথাটাই বলার চেষ্টা করেছিলাম, অনেক দেশ আছে যেখানে সবচেয়ে ভালো নির্বাচন হয়, ওখানে নির্বাচন কমিশন নাই। যদি এই গত বছরের 14 সনের যে গ্লোবাল ইলেকশন ইন্টিগ্রিটি ইন্ডেক্স যেটা বেরিয়েছে, সেটা যদি দেখা যায় 127টা কান্ট্রির মধ্যে 1 নম্বর হচ্ছে নরওয়ে। নরওয়েতে কোনো নির্বাচন কমিশন নাই। এরকম সুইজারল্যান্ড বছরে 2টা ইলেকশন অ্যাভারেজ করে, তারা নির্বাচন কমিশন নাই। তাই করে নির্বাচনটা মিউনিসিপ্যালিটির একজন অফিসার নির্বাচনটা করে, সে অন্য দায়িত্ব আছে, ওই সময় খালি নির্বাচনটা উনি পরিচালনা করেন, কোনো প্রশ্ন নাই। গণতন্ত্র তো এটা অন্য জায়গায়, গণতন্ত্র তো সারা সমাজে থাকতে হবে, আমার মানসিকতার দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। এখন কথা হচ্ছে গণতন্ত্রের জন্যে আমার কোনো চাহিদা আছে কিনা। আমি একজন নাগরিক, আমার কি গণতন্ত্রের চাহিদা আছে? থাকলে কতটুকু চাহিদা আছে? এই গণতন্ত্রের জন্য আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, কতটুকু কষ্ট আমি বিয়ার করতে প্রস্তুত। আমার সরকারের মধ্যে দল আছে, দলের মধ্যে গণতন্ত্রের কোনো চাহিদা আছে সরকারের, তার দলের কাছে, দলের কর্মীর কি কোনো চাহিদা আছে আমার দলে গণতন্ত্র আসুক? এই চাহিদা কি দলের মধ্যে আছে? ঠিক একই রকম ভাবে বিরোধী দলের কথা বলবো, বিরোধী দলের কি যে যারা নেতা নেত্রী আছেন তাদের কাছে কি, তাদের দলের নেতা কর্মীদের কি সেই চাহিদা আছে? নাকি নেত্রী যা বলেন, নেতা যা বলেন সব ঠিক? তাহলে আমরা আসলে গণতন্ত্রকে কোথায় খুঁজবো আমি বুঝতে পারছি না। আমরা খালি ইলেকশন কমিশনের মধ্যে গণতন্ত্র খুঁজতে যাচ্ছি, এটা বোধহয় আমাদের একটা ভ্রান্তি। গণতন্ত্র কিন্তু এটা আরো বহু রকমের উপাদানের মধ্যে জড়িত আছে, এবং এর চেয়ে অনেক কঠিন কঠিন জিনিস আছে। আমার তো আইনের শাসন না থাকে, দেশে আইনের শাসন না থাকে, আমার প্রশাসন যদি আইন অনুযায়ী বিহেভ না করে, নির্বাচন কমিশন অসহায়। কারণ নির্বাচন কমিশন তো লাঠি হাতে ইলেকশন সেন্টার দাঁড়িয়ে থাকবে না, পুলিশকে থাকতে হবে। পুলিশ যদি আইন পালন না করে, নির্বাচন কমিশনের পক্ষে অসম্ভব। আমি শেষ করছি এটা বলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় নির্বাচন কমিশন। এটা কিন্তু গুরুত্বকে আমি খাটো করছি না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে নির্বাচন কমিশন এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার। কেন তত্ত্বাবধায়ক সরকার? সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে বলে দিয়েছে যে নির্বাচনকালীন সময়ে সমস্ত প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলতে হবে। তাহলে তার মানেটা কি? এটা ডিফ্যাক্টো কিন্তু এক ধরনের তত্ত্বাবধায়কের রোল কিন্তু সেই কমিশন প্লে করতে পারে, কিন্তু সেই কমিশনের সেই ম্যান্ডেটটা আইন করে তো আপনি দেননি। না করলে কি হবে? কোন একজন পুলিশ অফিসার, কোন একজন সিভিল অফিসার, ইভেন আর্মি, আমি চাইলেন, ওনারা আর্মি চেয়েছিলেন, আর্মি আসেনি। ওনারা বলেছেন যে ঠিক আছে, ইলেকশন যদি ফ্রড হয় আমরা দায়িত্ব নেব না। এটা একটু বলে ওনারা অন্তত একটু বলেছেন, কিন্তু আসলো না কেন? আমাদের সংবিধান তো এটা বলে দিয়েছে। আমি নির্বাচনে আর্মি ডেপ্লয় করবো না, সেটা এক জিনিস, কিন্তু যদি প্রয়োজন মনে করে নির্বাচন কমিশন, তখন কিন্তু আর্মির সেই ক্ষমতা নাই যে আমি যাব না এটা বলার। সরকারের সেই ক্ষমতা নাই যে বলবো যে না আর্মি দরকার নাই, পুলিশ দিয়ে করেন আপনি, এটা বলার ক্ষমতা নাই। তাহলে এটাই তখন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে আমি তো মনে করি নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করতে পারে। কিন্তু জিনিসটা হচ্ছে যে যেহেতু ওই আইনটা থাকা দরকার, আইনটা নেই, এটাই হচ্ছে মূল সমস্যা। আইনের প্রশ্ন হচ্ছে এখন আইনটা, আমি এটা পরবর্তী সময় মনে হয় এখন এত কথা বলা ঠিক হবে না, পরে আসবো এটাতে। তো নাইম ভাই, আমরা যেটা বলছিলাম যে আলোচনা কিন্তু এখানেও আলোচনা করছি, কিন্তু আমরা ওই মানে একটা সম্ভাবনা দেখা যায় সেই বাতি কিন্তু আমরা এখনো দেখছি না।
মানে গত 2 মাস ধরে আলোচনা হচ্ছে, যেটা শুরুতে আমি বলেছি। আমি মনে করি তুফাইল ভাই, মানে সাখাওয়াত ভাই, তুফাইল ভাই আলোচনাটা কিন্তু এগিয়ে দিয়েছেন অলরেডি, এবং ওনার যে শেষ কথাটা, যে একটা দেশের মানুষের মধ্যে যে জনচাহিদা সৃষ্টি হওয়া, এটার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা 11 দফা তৈরি করে এটাকে জনদাবিতে পরিণত করেছেন। এটা কিন্তু জনদাবি প্রকাশ্যে ছিল না, এইভাবে ছিল না। তো জিনিসটা তাই আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থা কি হবে, ধরেন সরকারের বাইরে অনেকগুলি দল, কিন্তু বিএনপি 20-22 দল ছাড়াও আরো অনেকগুলি দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই নবম জাতীয় সংসদ নির্বাচনে, মানে 5 জানুয়ারি নির্বাচনে। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সিভিল সোসাইটি মিলে কোনো আলাপ আলোচনা আপনি দেখেছেন যে একটা কিছু প্রপোজাল তৈরি করে সামগ্রিক একটা পরিবর্তন আনার চেষ্টা করি? আমরা তো একটা প্রপোজাল পাওয়ার আশা করছি যে আগামী শুক্রবারে চেয়ারপারসন আমি এই জায়গাটাতে আসছি। তো আপনি এটার প্রপোজাল দিবেন কখন, এইটা জনসমর্থন এটার পক্ষে মোবিলাইজ করবেন কখন, তৈরি করবেন কখন চাপ সৃষ্টি করবেন, তারপরে না এই পরিবর্তনটা হবে। সো এইটা আপাতত এটা দিয়ে কোনো কাজ হবে না, একটা কিছু আসবে হয়তো, কাজ হবে না। কি হবে তাহলে বর্তমান সরকার তার নিজের দায়িত্বেই, এটা প্রধানমন্ত্রী বলেছেন যে এটা যেন প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়, এটার জন্য উনি তার দলের পক্ষে যতটা করা সম্ভব, আমি বলছি উনি ততটুকু করবেন। এটা ওনার বিবেচনায়, ওনার উদারতায়, মানে ওনার হিসাব নিকাশ ঠিক রেখে ততটা হবে। কি হবে আমিও জানি না। কিন্তু নির্বাচন কমিশন, আমরা যে বলি তত্ত্বাবধায়ক সরকারের যে ফল্ট, উইকনেসেসটা, ইনহেরেন্ট উইকনেসেসটাও কিন্তু 4টা নির্বাচনে, 4টা তত্ত্বাবধায়ক সরকারের মতো যে নির্বাচন হয়েছে, ইভেন সাখাওয়াত ভাইদের আমলেও যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা কি প্রশ্নের বাইরে? বিএনপি কি বলে নাই যে এই নির্বাচনটা পক্ষপাতদুষ্ট? বিএনপি কি বলে নাই যে তাদেরকে দৌড়ের উপর রেখেছে নির্বাচন কমিশন? বিএনপি কি বলে নাই যে এই নির্বাচন কমিশন বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে খালেদা জিয়ার বিএনপিকে চিনতেও ভুল করেছিল, তারা নাকি চিনতে পারছিল না? এগুলি কিন্তু আমরা প্রতিটি তত্ত্বাবধায়ক সরকার নিয়েই কিন্তু যে পরাজিত হয়েছে সে প্রশ্ন তুলেছে। এবং আপনি যদি দেখেন ফলাফলটা গিয়েছে এন্টি ইনকামবেন্সি, মানে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের লোকজনকে দৌড়ানো। আপনি যদি দেখেন ইতিহাসটা তাই, একদম সর্বশেষ ইলেকশনটা সহ। তাহলে হাউ ডু ইউ সে যে এটা একটা ফেয়ার এবং ইন্ডিপেন্ডেন্ট সরকার ছিল এবং নির্বাচন কমিশন ছিল? নেভার। এখন বর্তমান নির্বাচন কমিশন নিয়েও আমরা অনেক নিষ্ঠুর মন্তব্য করি, কিন্তু আমরা এবার ভুলে যাই, যেটা সাখাওয়াত ভাই অবশ্য একটু বলেছেন যে ওইগুলি লোকাল গভর্নমেন্ট ইলেকশন ছিল, যে এতগুলি সিটি কর্পোরেশন ইলেকশনে কিভাবে এই সরকারের আমলে। আই এগ্রি উইথ হিম, এটা দিয়ে গভর্নমেন্ট পরিবর্তন হয় না, কিন্তু গভর্নমেন্টের টোটাল ইজ্জত সম্মান লুণ্ঠিত হয়ে গেছিল। পরপর এই 6টা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। আমরা সাংবাদিক হিসেবে দেখেছি, গাজীপুরে তো আওয়ামী লীগের সেকেন্ড দুর্গ, সেই দুর্গে লক্ষ ভোটের ব্যবধানে জিতেছে। কখন? আওয়ামী লীগ প্রতিটি সেন্টারের জন্য একজন সংসদ সদস্য এবং একজন বড় ধনাঢ্য আওয়ামী লীগারকে দিয়েছিল, যে এক একটা সেন্টারকে তারা যেন সেন্টার ভিত্তিক কাজ করে। কিন্তু এত কিছুর পরেও লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছে। হাউ ওয়াজ ইট পসিবল? নির্বাচন কমিশনের এই মানুষগুলি কি ব্যক্তিত্বহীন হয়ে গেল একটা ঘটনায়? নো। যেটা হয়েছে, যেখানে তোফাল ভাই এগেইন বলেছেন যে আমরা যে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে দেই, এইটা একটা অ্যাবসার্ড ইম্পসিবল আইডিয়া, কোথাও হয় নাই। বরং আমাদের এখানে যত মানে 70-এর নির্বাচন, তো নির্বাচন কমিশনের কারণে মানে গ্রহণযোগ্য হয় নাই, হয়েছে রাজনৈতিক দলের কারণে। গাজীপুরের নির্বাচনে গ্রহণযোগ্য হয়েছে বিরোধী দলগুলির কাছে, কারণ বিরোধী দল সেখানে তার যে জনসমর্থন, তার যে জন অংশগ্রহণ, জনচাপ, সেটা তারা দেখাতে পেরেছে। 5 জানুয়ারির নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই। পরবর্তীতে রাজনৈতিক কর্মসূচি, কৌশলগত ভুলভ্রান্তির জন্য দল সাংগঠনিকভাবে যে বিপর্যস্ত হয়েছে, তারা এই জন্য আর নির্বাচন পরবর্তী এখন নির্বাচনগুলিতে অংশগ্রহণ করতে শুরু করেছে। ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন, চিটাগং সিটি কর্পোরেশন ইলেকশনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ হয়তো করবে। কিন্তু এখানে তারা যেহেতু দলটাকে সুসংগঠিত করতে পারছে না, কারণ আইদার তাদের কর্মী নেতারা পলাতক মামলার পুলিশের ভয়ে, অথবা মামলার আসামি সারাক্ষণ কোর্টে দৌড়ঝাঁপ করছে, অথবা আহত, কেউ কেউ নিহত। তো এইরকম একটা বিপর্যস্ত দল একটু সময় নিবে। আমি ডেফিনেটলি মনে করি বিএনপি একটা সম্ভাবনাময় দল,
তার বিরাট জনসমর্থন, কিন্তু এই শক্তি ক্ষয়টা রিকভার না করে সম্ভবত তারা সেই জনদাবি, জনসমর্থন এবং মানে জনচাহিদাটা মানে চোখের সামনে আনতে পারবে না। তারা বলবে, আপনি কি বলছেন তাহলে এই জন্যই এই কথাগুলো হ্যাঁ, যে মানছি না, মানবো না, এই ধরনের কথাগুলো হচ্ছে? এই কথাগুলি হচ্ছে এবং এই কথাগুলির ভেতর দিয়ে তারা যদি, আমি জানি না, তারা হয়তো নির্বাচনের দিকেই থাকবে এবং থাকলে তাদের পক্ষে রিপেয়ার মানে দলের কাঠামোটা রিপেয়ার করে ফেলা সহজ হবে, হয়তো জয়লাভ করা দুরূহ হবে। কিন্তু প্রক্রিয়ায় আপনাকে দেখতে হবে ৭৫-এর 15ই আগস্ট নির্মমতার ভেতর দিয়ে যে আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু পরিবারের হত্যাকাণ্ড সহ অনেকগুলি হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ কিন্তু 21 বছর লেগেছে টু গেট ব্যাক। তো এই বিএনপি কিন্তু মাত্র 3 বছর হচ্ছে যে তারা অফসেট হয়েছে। 4টা তত্ত্বাবধায়ক অধীনের নির্বাচনে 2বার বিএনপি পাওয়ারে, 2বার আওয়ামী লীগ পাওয়ারে। 111-এর সরকারের সময় উভয় দলই সংকটে ছিল। সুতরাং এটা তো একটা ইকুইলিব্রিয়াম ভঙ্গ হয়েছে অনলি জাস্ট 3 ইয়ার্স। সুতরাং বিএনপি যদিও বলি আমি ভুল করেছে ওই গত নির্বাচনটাতে অংশগ্রহণ না করে, কিন্তু এই ভুল এমন কোনো মারাত্মক না, এটা হয়তো তারা 2-4 বছরে রিপেয়ার করে ফেলতে পারবে, কারণ তাদের জনসমর্থন আছে এবং তাদের যদি কৌশল এবং সিদ্ধান্ত সঠিক হয়। আমি মনে করি রাজনীতির ব্যাপারটাতে 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে তাদেরকে জনসমর্থন বজায় রাখতে হবে, জনচাপ সৃষ্টি করার মতো সাংগঠনিক শক্তি থাকতে হবে এবং কৌশল। মানে এই ধরনের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে কৌশল কিন্তু ইম্পর্টেন্ট। যদি সঠিক সময়ে সঠিক কৌশলটা না নিতে পারে সেখানেও তাদের ব্যর্থ হবে। জি, আমি একটা প্রশ্ন নিয়ে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লায়ন গোলাম সরোয়ার বলছিলাম, যাত্রাবাড়ি থেকে। জি বলেন। আমি গত 2014 সাল থেকে এই পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে কোনো ইলেকশনে আমি ভোট দিতে পারি নাই। আমার ফাদার একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, কিন্তু এই নির্বাচন কমিশনের অধীনে আমার পক্ষে নিরপেক্ষ কোনো নির্বাচন হয় নাই। বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ আছে আমি তাকে স্বাগত জানাই, কিন্তু আমি জানি নেত্রী নিজেও আওয়ামী লীগের লোককে, আওয়ামী লীগকে প্রায়োরিটি দেয়, কিন্তু এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অকেজু, সম্পূর্ণ ভুলন্টিত। আপনাদের 3জনের কাছে, 3জন যেহেতু এখানে আছেন, 3জন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আওয়ামী লীগ পরিবারের মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কেন আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। যেমন উদাহরণ, গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই, গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। 2014 সালের নির্বাচনে আমরা তো ভোটের কাছেও যেতে পারি নাই। তাহলে আমাদের কি নাগরিক হরণ? আমরা কি নাগরিক নেই দেশের? আমরা কোথায় যাব? ধন্যবাদ আপনাকে ব্রিগেডিয়ার শাখাওয়াত। এখন এই বিষয়টি একটা প্রশ্ন তো আছে। এছাড়া আমি যে কথাটা বলি, গতকালকে যে আলোচনা একটা হয়েছে, আমরা সবাই আইনের কথা বলছি, সুশীল সমাজ আইনের কথা বলছে, এবং আমরা দেখি যে একটা আলোচনা হয়েছে যে আইন ছাড়া যদি গতবারের মতোই এবারও নির্বাচন কমিশন ওই সার্চ কমিটির মাধ্যমে করা হয়, ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন করা হবে, মার্চে হয়তো একটা কোর্টে যাওয়া হতে পারে, এরকম হবে। ওদিকে আবার বিএনপি বলেছে এই সংসদীয় আইন অসম্ভব, যেখানে 153 জন অনির্বাচিত সদস্য। কোন দিকে যাব তাহলে আমরা? কোন দিকে যাব? আমি প্রথমে ভদ্রলোকের ওনার প্রশ্ন উত্তরটা দিই। এটি খুবই আনফরচুনেট যে একজন ভোটার ভোট দিতে পারবে না, এটা কখনোই কাম্য নয়। এবং ইলেকশন কমিশনের এটাই হলো দায়িত্ব, ভোটারকে ভোট দেওয়ার অধিকার করে দেওয়া এবং ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। সেখানে ইলেকশন কমিশন যদি না করতে পারে তাহলে এটা ব্যর্থ। এখন ভোট দেওয়া এজ এ হিউম্যান রাইট, এবং আমরা ইউএন 1948 ইউনিভার্সাল হিউম্যান রাইটে সাইন করার লোক। ভোট করা, ইলেকশন করা, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করা, এগুলো সবই হিউম্যান রাইটের ভেতরে। এটা আনফর্চুনেট। এখন সেই সমস্ত কারণেই মানুষ, অনেকে, আপনি শুধু নয়, অনেকেই ভোট দিতে পারেনি। কেন পারেনি সেটা এখন বিশ্লেষণের ব্যাপার নয়, কিন্তু সেই সমস্ত কারণেই মানুষ মনে করে যে একটা ইলেকশন কমিশন এমন থাকতে হবে যারা অন্তত তাদের ইন্টেনশনটা থাকবে যে সবাই যেন ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে যেতে পারে। আপনি যে কথাটা বললেন, এখন কথাটা হচ্ছে কি, আপনাকে দুটো দিকে দেখতে হবে।
আমি তো নাইমুল ইসলাম পুরাটাই একটা রাজনৈতিক প্রেক্ষাপট ঘটনা বললো। এখন আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি তাই আজকে যদি আইনটা তৈরি করে, আইন কিন্তু 2/3 মেজরিটিতে তৈরি হচ্ছে। তার মানে 2/3 মেজরিটি না, আমি বলবো যে প্রায় 100% মেজরিটি বলতে হবে, কারণ আমাদের ওখানে তো অপোজিশন বলতে কেউ নেই। এই আইনটা যখন তৈরি হবে তখন কিন্তু আপনি অনেক লোককে এক্সক্লুড করছেন। আমি যেটা মনে করি, আমার যদি ফর্মুলা এরকম হয় যে আইনটা এখন তৈরি করাও ডিফিকাল্ট, কারণ একটা আইন নিয়ে আপনি চট করে একটা বিল নিয়ে, এত গুরুত্বপূর্ণ একটা বিল নিয়ে আপনি আইন তৈরি করে দেবেন, সেটা নিয়ে আবার সমস্যা হবে। তো এখন যেটা এই মুহূর্তে যেটা দরকার, এখন যেটা মনে হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন যেভাবে আছে এভাবে ইলেকশন হবে। আমি এখানে একটু কোট করবো কি করবো না আমি জানি না। আমার সাথে আনফর্চুনেটলি আই ওয়াজ ভেরি ফরচুনেট টু মিট ইন্ডিয়ান প্রেসিডেন্ট। ওনার সাথে অনেকক্ষণ উনি আমার বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো সেখানে উনি একটা বক্তৃতা দিয়েছিলেন, সেটা কোট করেছিলেন, যে উনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের এখানে যখন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হয় তখন ইলেকশন কমিশন ইজ দ্য গভর্নমেন্ট, এবং কোনো সরকারি কর্মকর্তা, কোনো সরকারি নেতা বা কোনো পলিটিক্যাল নেতার সাহস নাই যে ইলেকশন কমিশনের কোনো রুল ভাঙে। আমি একটা উদাহরণ দেই, চিফ অফ আর্মি স্টাফ অ্যাপয়েন্টমেন্টের সময় হচ্ছিল যখন ইলেকশন ডিক্লেয়ার করলো, এই লাস্ট ইন্ডিয়াতে যে ইলেকশনটা হলো, তখন ডিফেন্স মিনিস্ট্রি বললো যে আমাদের এখন চিফ অফ আর্মি, কারণ ওখানে 2 মাস লে ওভার 3 মাস দিতে হয়, যে চিফ অফ আর্মি স্টাফ এত বড় আর্মি বলছে আমাদেরকে এখন অ্যানাউন্স করতে হবে, নাহলে প্রবলেম। ইলেকশন কমিশন বলছে সরি, নট নাও, আফটার দ্য ইলেকশন। করতে পারেনি, অ্যানাউন্স করতে পারেনি। এখন কথা হলো, আমি জিজ্ঞেস করছিলাম বিভিন্ন লোকজনকে যে এটা কোনো আইন আছে, এটা কোনো আইন নেই, কিন্তু আপনাকে যে প্লেনারি পাওয়ার দেওয়া আছে কনস্টিটিউশনের ভেতরে 119, তাহলে তো কথা হচ্ছে আইন কথার কথা না, আমি সেটা বলছি, আমি নিয়োগের আইনের কথা বলছি। কনস্টিটিউশন বলে দিয়েছে তারা যেটা ভালো মনে করবেন নির্বাচন কমিশন সেটা করতে পারবে, সেটা করতে পারবে। তো এখন কথা হলো যে আপনি যখন নির্বাচন কমিশনের পদ্ধতি নিয়ে যখন তাকে বিতর্কিত করবেন, তখন সে আর এই আইনগুলো প্রয়োগ করতে পারবে না। যখন পদ্ধতিগতভাবে বিতর্কিত হবে, যখন ইলেকশন কমিশনকে একটা সেকশন গ্রহণ করবে না, তখন তার পক্ষে এটা করা খুব অসম্ভব হয়ে যায়। তো আপনি যেটা বলছেন, এখন যেটা একটা সলিউশন যেটা আমার কাছে আছে, আমার মতামত যে এখন আইন করলে আবার ওইটা নিয়ে একটা ফ্যাকড়া বাঁধবে, কে করবে কে করবে না, মানবো না, মানবো কি মানবো। আপনি সর্বসম্মতি যেখানে হয় সেখানে আইন না থাকলেও এখন সর্বসম্মতি এটা এইভাবে হতে পারে যে গভর্নমেন্টও বলেছে যে আমরা একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন চাই, এবং নির্বাচন কমিশন শুড বিকাম, এই আগামী ইলেকশন শুড বিকাম তত্ত্বাবধায়ক সরকার। সেই কারণে আপনাকে বিতর্ক যত কম করা যায় গভর্নমেন্টের গুড ইন্টেনশনের জন্য, যে আপনি যদি সার্চ কমিটিও করেন, এই সার্চ কমিটিটারও করার আগে ইউ শুড ডিসকাস উইথ দ্য স্টেক হোল্ডার। ধরুন যে উনি বললেন বিএনপি ছাড়াও তো অনেক পার্টি পার্টিসিপেট করেন এই ইলেকশনে। তো সেইখানে আমার মনে হয় যে যদি আপনি আইনটা নাও করেন, যাতে আইনটা চ্যালেঞ্জ না হয়, সেই জন্য সকলের একটা মতামত নেওয়া দরকার। যদি দরকার হয় তাহলে আপনি সার্চ কমিটিতে ওনাদের মতো আরো 3-4 জন লোক দেন না কেন, যাদেরকে লোকে জানে, নিউট্রাল বা পলিটিক্যাল পার্টিও বলতে পারে যে আমার ইন্টেলেকচুয়াল অমুক আছে, ও সবাই, ও সরকারি পার্টি হোক বা বিরোধী পার্টি হোক, বাইরের পার্টি হোক বা ভিতরের পার্টি হোক, 5-7 জন লোককে নিয়ে যদি আপনি একটা সিলেকশন কমিটি বানান এবং তারা যদি সেই নামগুলো প্রপোজাল করে এবং সেটা একটা ফর্মুলা হতে পারে, এটা আমি মনে করি, আমার ধারণা, আমার স্টাডি বাংলাদেশের যে অবস্থা আমি যেটা দেখছি এই মুহূর্তে, এই ক্রাইসিসটাকে যদি করতে হয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে দ্যাট ইলেকশন কমিশন যেটা হবে আগামী নির্বাচনের জন্য, ওই ইলেকশন কমিশন, কেউ ইলেকশন কমিশনকে ক্ষমতা দেয় না রে ভাই, আপনাকে ক্ষমতা আপনাকে নিয়ে নিতে হবে, বিকজ আপনাকে কনস্টিটিউশন বলেছে যে আপনার এই ক্ষমতা। আপনি এখন যদি চুপচাপ বসে থাকেন যে আমি তো এখন ইন্টারপ্রেট করতে পারতেছি না কি হবে না হবে, এই বিষয়টি। লাস্ট বিষয় যেটা আমি বলবো, আমরা সবসময় ইন্ডিয়ার রেফারেন্সটা দেই, ইন্ডিয়াতে কিন্তু বলা আছে পার্লামেন্টের একটা আইন হবে, কিন্তু আইন হয়নি। 2টো কমিশন, ল কমিশন রিকমেন্ড করেছে, হয়নি। বাট ইন্ডিয়ান ইলেকশন কমিশন বিতর্কিত হয় না, তার কারণ হচ্ছে একটা হচ্ছে পলিটিক্যাল কালচার, যেটা বললাম, পলিটিক্যাল পার্টি কখনো কাউকে প্রশ্নবিদ্ধ করে নাই। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ার জুডিশিয়ারি যেভাবে ইলেকশন কমিশনকে প্রোটেকশন দেয়, সেটা কিন্তু আর কোথাও পৃথিবীর, আমি অন্তত স্টাডিতে পড়িনি। উনি যেতে নারায়ণগঞ্জের কথা বললেন, নারায়ণগঞ্জের সরকার আমাদেরকে আর্মি দিল না, তখন আমাদেরকে অসহায় হয়ে চিফ এই কথা বলতে হচ্ছে, যেহেতু নারায়ণগঞ্জের লোক ইলেকশনটা চাচ্ছে আর আমরা যদি এই মুহূর্তে বন্ধ করে দিই তাহলে দায়ী হবো আমরা, কিন্তু ইলেকশন খারাপ হলে সেটা দায়িত্ব আমি নেব না। এই কথাটার পরে হু ইজ দি কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কেন একটা লোক গেল না
যে ওই কোর্টে যে সরকার কনস্টিটিউশন ভায়োলেট করেছে কি করে না, একটা রেফারেন্স থাকতো। আপনারা রিজাইন করেন নাই কেন? আপনাদের টেনিউর শেষ হয়ে গেছে। আমি এমনি বলতেছি, প্রতিবাদ হতে পারতো। কি কারণে রিজাইন করবো আমি? কি কারণে? নির্বাচনটা পরে হোক। আমরা যদি আপনারা একটা অনৈতিক একটা কথা শুনুন, ইউ ডোন্ট নো, আপনি আমার বইটা পড়েন। আমি এইটুকুই বলবো যে আপনারা রিজাইন করেন না, উই ওয়ার রেডি ফর রেজিগনেশন। আপনি ভিতরের যিনি কাহিনী জানেন না, উই ওয়ার রেডি ফর রেজিগনেশন। আমরা রেজিগনেশন করলে ইলেকশনটা বন্ধ হতো। এক মিনিট, যেই বন্ধ হতো, বিকজ নারায়ণগঞ্জের পিপল ওয়ার রেডি। 2 দিন আগের কথা, নারায়ণগঞ্জের লোকজন কিন্তু রেডি ফর ইলেকশন। দে নিউ যে নিউট্রাল ইলেকশন হলে বা ইলেকশন যদি শক্ত হয়, হু ইজ গোয়িং টু উইন। যদি বন্ধ হয়ে যেত তাহলে এটা পুরা ব্লেম আসতো আমাদের উপরে যে অমুক জিততে ছিল, সরকারের পার্টি হইয়া ভাই এগুলো আমরা অনেক আপনি আমার অনেক শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষ। আমি বলি আপনার এই যুক্তিটা আমি গ্রহণ করি না। এটা হলো জাস্টিফিকেশন। আমি একটা প্রশ্ন নিয়ে নেই, জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। ওই সময়টা ভিতরের ঘটনা জানেন না। জি একটা প্রশ্ন, সেই জন্য বলে আমার বইটা পড়ে। জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। ডক্টর নাজনীন সুলতানা বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে 96-এ যখন বিএনপি সরকার নির্বাচন কমিশনার বসাইছিল, তখন কিন্তু ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আবার 2001 সনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন নির্বাচন কমিশনার আওয়ামী লীগ বসাইছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় আছে। 2008 সনেও যখন নির্বাচনটা হলো, তখন ব্রিগেডিয়ার সাত তো ক্ষমতায় ছিল। তাহলে কি তিনি কি কোনো একটা দলকে, মানে আওয়ামী লীগকে কি তিনি জোর করেই বসাইছিল, না আওয়ামী লীগ নিজের যোগ্যতায় আইছিল? আর নির্বাচন কমিশনে কি একমাত্র নির্বাচন মানে কোন দলকে ক্ষমতায় নিয়ে যেতে মানে সক্ষম কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? জি ধন্যবাদ। আমার মনে হয় যে উনি শেষের দিকে কথাটা বললে ভালো হয়। আমি একটু মাঝখানে বলে দিই নাকি? না, এই জন্য যে উনি তো প্রশ্নটা নিয়ে বলেন। হ্যাঁ, প্রশ্নটা উনি যেহেতু এই প্রশ্নটা উদ্দেশ্যে বলেননি, আপনি এটা নিয়ে। আমি বলছি যে আমরা যখন এখানে সাখাওয়াত ভাই যখন বলছেন যে আমার সরকার এটা করতে পারে, এটা করতে পারে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রি সেটা বলে না। যা কিছু অর্জিত হয়েছে এটা বিরোধী রাজনৈতিক শক্তির দাবি জনদাবিতে পরিণত করে হয়েছে। অদ্ভুত ব্যাপার। না না না, এটা চেঞ্জ করব কেন? কারণ পৃথিবীর যে কোনো ডেমোক্রেসিতে, আমি আবারও বলছি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ডেমোক্রেসিতে যে পাওয়ারে থাকে সে ইলেকশন দেয় তখনই যখন সে পুনর্নির্বাচিত হওয়ার সুবিধাজনক সময়। তো এটা তো ডেমোক্রেসিতে অ্যাকসেপ্টেড। ইন্ডিয়ার কথা বলেন, ইন্ডিয়াতে যে ডেমোক্রেসি মানে পরিপূর্ণ ছিল না, এটার প্রমাণ হচ্ছে এখন মুখ থুবড়ে পড়ছে। কেন? কারণ আমরা যে বলতেছি যে ইনস্টিটিউশন দাঁড়িয়েছে, এটা তো কংগ্রেসের পক্ষে ইনস্টিটিউশন দাঁড়ানো। কারণ 47 সালে স্বাধীনতার পর পুরো সময়টা তো কংগ্রেস পাওয়ারে, একক জাতীয় দল। সো ইন্ডিয়ার রেলেভেন্সি নাই আমাদের সাথে। কেন? বাংলাদেশ আফটার 1975 বাংলাদেশ একটা মানে 2 দলীয় একটা ভারসাম্যের মধ্যে চলে এসছে, ওয়েদার উই লাইক ইট অর নট। এটা কিন্তু আমেরিকায় আর আমাদের দেশে একই রকম একটা ভারসাম্যের জায়গা। এটা কিন্তু এটা গণতন্ত্রের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। এটা ইন্ডিয়াতে কিন্তু এই চ্যালেঞ্জ এসছে এখন। এই প্রথম ইন্ডিয়াতে 2টা জাতীয় শক্তি আছে, যার ফলে এখন ইন্ডিয়াতে একটা এনার্কি আছে। তারা এখন টেলিভিশন বন্ধ করতে হয়, তাদের উগ্র জাতীয়তাবাদ দেখাতে হয়। আমাদের এখানে যেমন দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলি যেরকম দেখে। সো আমার যেটা ব্যক্তিগতভাবে মতামত যে আমরা নির্বাচন কমিশন, যেটা বারবার বলা হচ্ছে, নির্বাচন কমিশন একা কিছু পারবে না। সাখাওয়াত ভাইও যেটা বলছেন, এখন যদি ওইভাবে একটা নির্বাচন কমিশন আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগ করবে, কিন্তু আমি এটুকু বলছি কি দাবি দেওয়া হয় টয় ইমম্যাটেরিয়াল। আমাদের সিভিল সোসাইটি এবং আমাদের বিরোধী দল আমেরিকান ইলেকশনের পর তারা আরো দুর্বল হয়ে গেছে। কারণ ট্রাম্পের জয় হওয়া মানে হিলারির পরাজয়ের কারণে আমাদের সিভিল সোসাইটির শক্তি ক্ষয় হচ্ছে। ডক্টর ইউনূসের এখানে কোনো ম্যানুভারিং এর আর ক্ষমতা থাকছে না। এটা কিন্তু বাংলাদেশের, আপনি কি বলতে চাচ্ছেন আমাদের সিভিল সোসাইটি পাওয়ার্ড বাই ডক্টর ইউনূস? আমি এটা বলি নাই, আমি দুটো আলাদা করে বলেছি। আমি বলেছি আমাদের সিভিল সোসাইটি পাওয়ার্ড বাই আমেরিকান সাপোর্ট, নৈতিক সাপোর্টটা দরকার আছে। 1 2 হচ্ছে ইউনূসের না থাকার কারণে যে ওই যে আমেরিকান লবিটাকে যে অ্যাক্টিভেট করার চেষ্টা করা, যে এখানে ডেমোক্রেসির জন্য এটা করো সেটা করো, এটা এই হিলারির পরাজয় দিয়ে একদম কবররচিত হয়ে গেছে। সো আওয়ামী লীগ ইজ ইন ভেরি মাচ কমফোর্ট। এখন একটা কমফোর্টে থেকে আওয়ামী লীগ কেন পরাজিত হওয়ার জন্য বিএনপির কথা মতো নির্বাচন কমিশন করবে নাকি? এটা পাগল নাকি আওয়ামী লীগ? আওয়ামী লীগ পাগল না হলে এটা করবে না, কিন্তু করবে।
তারা চেষ্টা করবে যে একটা নির্বাচন যেন অবিতর্কিত না হলেও কম বিতর্কিত হয়, মোটামুটি গ্রহণযোগ্য হয়। কেন আমি বলে দিই, আওয়ামী লীগের উপর তাহলে বিএনপিরও তো চেষ্টা হবে সে নির্বাচনকে যত দূর সম্ভব বিতর্কিত করা। না, এটা তারা চাইলেও পারবে না। আমি বলছি যে দুটো কারণে আওয়ামী লীগ একটু কম্পালশন বোধ করে। কারণ তারা এই নির্বাচনটার পর এক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন করবে, তারা একটু ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট চাইবে। দুই, বাংলাদেশের বঙ্গবন্ধু শততম আর বাংলাদেশের 50তম, এই দুটো বড় সেলিব্রেশন তারা ডেমোক্রেসিহীন একটা পরিস্থিতিতে করতে চাইবে না। এই জন্য আওয়ামী লীগের কম্পালশন। এই জন্যই আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কাউন্সিলে প্রশ্নবিদ্ধ না হয় এমন একটা নির্বাচনের দিকে যাবেন। সুতরাং আমরা আশা করতে পারি সাখাওয়াত ভাই যেটা বলছেন, কাছাকাছি কিছু একটা হবে এবং নির্বাচনও আগে 5 জানুয়ারি তো নির্বাচনই হয় নাই, আসলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে আমরা যাব। বিএনপি আসবে কি আসবে না, কে আসবে কি আসবে, এটা সামনে দেখার বিষয়, কিন্তু মোটা দাগে আমি এইটুকু বলতে পারি। জি ডক্টর তোফায়েল, আমরা আসলে একটা এগুচ্ছি কিনা সেই বিষয়টা, আমাদের খুব কম সময় আছে, 7-8 মিনিট সময় আছে, যে আমি রাজনৈতিক আলোচনার মাধ্যমে এগুচ্ছি কিনা। আজকের যে আপনার যে আলোচনার যে শিরোনামটা, তাতে আমি রাজনৈতিক দলীয় রাজনীতির দিকে না গিয়ে টেকনিক্যাল ইস্যুগুলোতে একটা অ্যাড্রেস করতে চাই। কারণ হচ্ছে কি, এখন একটা যেটা সাখাওয়াত সাহেব যেখানে শেষ করেছেন, সেখানে দুটো জিনিস ছিল টেকনিক্যালিটির দিকে। একটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে ঐক্যমত্য, যেটা আজকের আপনার আলোচনার মূল শিরোনাম। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি আইন না থাকলেও যদি রাজনৈতিকভাবে সবাই একটা গ্রহণযোগ্য অবস্থায় যায়, তাহলে এটা বড় সমস্যা হবে না। কারণ আইন হলেও যদি তা আবার না মানে, তাহলেও কিন্তু সমস্যা যাচ্ছে না। এটা এখন মাঝামাঝি একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আইন করার কিন্তু সময় এখনো যায়নি, আলোচনা করার সময় কিন্তু এখনো চলে যায়নি। কেন যায়নি? কারণ হচ্ছে যদি এটা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়ায়, যে জাতির এই যে বললেন বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার 50তম যে বার্ষিকী উদযাপন, দুটোই যদি সামনে থাকে একটা বিরাট এজেন্ডা হিসেবে, জাতিগতভাবে কিন্তু আমাদের এই বিষয়টা কিন্তু সবারই কিন্তু এইটার মধ্যে অংশগ্রহণ দরকার। তাহলে কিন্তু এখানে একটা ভালো নির্বাচন করার প্রয়োজন আছে। কারণ হচ্ছে আমি যেটা বলেছিলাম প্রথমে শুরুতেই, যে গ্লোবাল ইলেকশন ইন্টিগ্রিটি ইন্ডেক্সে 127টা দেশের মধ্যে বাংলাদেশ এখন 112তম। মানে তার মানে আমাদের ইলেকশন কিন্তু, ইভেন এই রিপোর্টে বলা হচ্ছে যে এটা টোটালি ফেইল ইলেকশন, 2014 ইলেকশন। তাহলে এইরকমের একটা ইলেকশন নিয়ে কিন্তু আমাদের এই মুখ রক্ষা হবে না। অনেক দিক থেকে কিন্তু আমাদের মুখ উজ্জ্বল হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট অনেক কিছু বলা, কিন্তু এই জায়গাটায় বিরাট ঘাটতি থেকে যাচ্ছে। তাহলে এখন প্রথম কথা হচ্ছে, আপনি খুব ঐক্যমত্য করলেন, কিন্তু আইনের ফাঁকটা রয়ে গেল। এখনো কিন্তু কোর্টে যাওয়ার কারো একজনের সুযোগ আছে এবং এটা দিয়ে বন্ধ করার সুযোগ আছে। সুতরাং এটাই বা রাখবেন কেন? আমি বলবো একটা আইনের খসড়া হোক, সে খসড়াটা নিয়ে আলোচনা করুন। বিরোধী দল, সরকারি দল, সব দল, সিভিল সোসাইটি সবাই আলোচনা করে, এটা একটা আলোচনার সূত্র হতে পারে। এই আইনের একটা খসড়া নিয়ে আলোচনার সূত্র শুরু হতে পারে। এইবার আলোচনা, এটার মধ্যে আপনি কমিটিও আসবে, সার্চ কমিটিও আসবে, নির্বাচন কমিশনের যোগ্যতার প্রশ্ন আসবে, নির্বাচন কমিশনার অপসারণের প্রশ্ন আসবে, এবং নির্বাচন কমিশন প্রশাসনকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই প্রশ্নগুলো আসবে। সবগুলো নিয়ে একটা আইন তৈরি করেন, খসড়া করুন। ওনারা একটা আইন রেখে আসছেন, কিছুটা কাজ এগিয়ে দিয়ে আসছেন, সেটাকে ধরুন, সেটা পুরোপুরি না নেন, আমি বলছি আলোচনাটা করার একটা সূত্র লাগবে। তো আলোচনা করার জন্য তো একটা ম্যাটেরিয়াল লাগবে, একটা কন্টেন্ট লাগবে। দ্যাট ক্যান বি দি কন্টেন্ট অফ ডিসকাশন। এটা করে আমরা আলোচনা করুন। আলোচনা করলে এটা 1 মাস আলোচনা ইজ এনাফ। যদি এটা ফর্মালি ঠিকভাবে আলোচনা করে মতামতগুলো নেওয়া হয়, নিয়ে এবার একটা আইন পাস করুন। আইন পাস করে নির্বাচনে যান। কারণ হচ্ছে শুধু নির্বাচন কমিশন, এই বিষয়ে কি বলবেন আপনারা তো একটু কাজ করে এসেছেন, যেটা না ওটা আমরা একটা আউটলাইন দিয়ে আসছিলাম, ওই আউটলাইনটা মানে 1 মাসের মধ্যে সেই বিষয়টা কি আরো এগিয়ে নিয়ে লাগে না। আপনি যদি মানে এটা অল উইল ডিপেন্ড অন হাউ গভর্নমেন্ট টেকস ইট, যেটা নাইমুল ইসলাম বললেন। এখন প্রধানমন্ত্রী তো বললেন যে আমি এই ধরনের নির্বাচন নিয়ে আর আমি আগাতে পারছি না, নেক্সট টাইম হবে না। উনি ডেফিনেটলি মিন করেন, আমি তাই মনে করি। কারণ শি ইজ দি প্রাইম মিনিস্টার, মিন করতেই হবে। এবং উনি ভালো করে জানেন যে ওনার উপরে কত ধরনের, কি ধরনের চাপ, কোন দিক থেকে কি ধরনের চাপ আছে। সব ভালো হলেও পরে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেইখানে আমি মনে করি যে অনেক সময় আছে। তো এমন কোনো কিছু না যে বিরাট একটা আপনার মানে কনস্টিটিউশন পরিবর্তন করতে হবে, তেমন তো কোনো কিছু না। যে বিষয়টা যেটা হলো যে আপনি নির্বাচন নিয়েই যদি প্রথমে মানে অসুবিধার কথাটা উঠে, তাহলে সেটা নিয়ে সারা ওয়ার্ল্ডে কিন্তু তাই হয়। যেটা বললাম আপনাকে, পিইআই, হ্যাঁ, পারসেপ্টিভ ইলেকট্রাল ইন্টিগ্রিটি। ইলেকশন ভালো হলো,
কিন্তু ইলেকশন কমিশনের উপর যদি কেউ ফেথ না রাখে তাহলে তার পারসেপশনটা ইলেকশনটাই খারাপ হয়েছে। আবার 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 অনেক সময় অনেক খারাপ ইলেকশনও কিন্তু যেহেতু লোকগুলো মানে লোকের উপরে ফেথ আছে সেজন্য অনেক সময় অনেক জায়গায় খারাপ ইলেকশন বলে না ঠিক আছে, হ্যাঁ, বিকজ দে হ্যাভ বিন অ্যাক্টিভ। এখন কথা হলো যে আপনি ইনস্টিটিউশন ইজ এ খুবই ইম্পর্টেন্ট জিনিস। উনি বলেন এক নাগাদ উনি বলে দিলেন যে ইন্ডিয়ান গণতন্ত্র মুখ থুবড়ে পড়ছে। মুখ থুবড়ে শব্দটা না, ব্যবহার করি না। যাই হোক, আমি বলছি যে চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রথমবারের মতো। গণতন্ত্র চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে, কিন্তু গণতন্ত্রের যে ভিত এটা তো আপনি বলতে পারবেন যে ইন্ডিয়াতে যে 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 কংগ্রেস মাত্র 45টা সিট নিছে বিকজ অফ ইলেকশন কমিশন, এটা তো কেউ বলে নাই, এটা কেউ বলতে পারবে না। ইলেকশন তো ঠিক হয়েছে, ইলেকশন তো ওয়াজ প্রপার। হ্যাঁ, আপনি ইভেন আমেরিকাতে ইলেকশন ওয়াজ প্রপার, রেজাল্ট তো কেউ 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 চ্যালেঞ্জ করে না। ইন্ডিয়াতে ইলেকশন কমিশন নিয়ে কখনো হয়নি, একটা মামলা হয়েছিল, অনলি ওয়ান। ওই মামলাটা হয়েছিল আপনার যখন চাওলা কে বলা হয়েছিল। আমরা শেষ করতে চাই যে জিনিসটা হচ্ছে যে আমরা খুব অল্প অল্প করে আপনার তিনজনের কাছে আসবো যে আসলে কোনো আশার বিষয়টি দেখছেন কি? আমার মনে হয় আমি তো মনে করি যে আশার বিষয়। এইখানে আমরা যেটা আলোচনা করলাম, বলছেন যে ডক্টর তোফায়েল তো এটা বলছেন যে আপনারা একটা কাজ করে এসছেন, সরকার এটাকে নিয়ে কিছু এটা নিয়ে আলোচনা হতে পারে, জি, অথবা আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বিএনপি একটা ফর্মুলা দিচ্ছে লেটার সি, জি, এখন সেইগুলো নিয়ে আলোচনা হতে পারে। অ্যাকচুয়ালি যদি গভর্নমেন্ট চায় তাহলে এই আলোচনাটা হতে পারে। কারণ আমি শুধু গভর্নমেন্ট, আমি শেষ করছি একটা কথা বলে, এই ইলেকশন কমিশনে যে বেচারারা আসবে তারা আসবে আমি জানি না, মানে বেচারা বলছি যে ভদ্রলোক ভালো মানুষই হয়তো আসবে, বেস্ট অফ দি পিপল উইল কাম, কিন্তু বিতর্কের মধ্যে যদি আসে তাহলে তারা নিজেরাও কিন্তু বিব্রত। এই কথা আমি আবার পুরনো কথাটাই বলবো, কারণ সরকার এখন সব দিক থেকে সুবিধাজনক অবস্থানে আছে, যেটা নাইমুল ইসলাম সাহেব যেভাবে আলোচনাটা করেছেন সার বস্তু যদি ধরলাম বিরোধী দল খুব অসুবিধার মধ্যে আছে, তারপরেও সরকার থেকে আলোচনার একটা উদ্যোগ দরকার। সে আলোচনার জন্য একটা বিষয় হতে পারে একটা আইনের খসড়া, এটা থেকে বিএনপিকেও আসতে হবে তখন আলোচনার মধ্যে। আসলে আমরা শত বিতর্কের মধ্যেও একটা কনসেনসাসে মোটামুটি কনসেনসাসে আসতে পারবো। যদি কোনো পার্টি নাও আসে জনগণ দেখবে। মানে এখানে তো শুধু সরকারই বলি কেন, যে এখানে সরকার এবং বিরোধী দল বা বিএনপির দুই পক্ষের সদিচ্ছাটা থাকতে হবে যে হ্যাঁ একটা আইন হলে সেই কথা হচ্ছে যদি বিএনপি সদিচ্ছা থাকলেও সরকার এগিয়ে না আসলে বিএনপির পক্ষে কিছু করা সম্ভব না, কারণ তারা সংসদেও তো নাই। একেবারে শেষ কথা। আর কোশ্চেনটা কিন্তু আমি একটু অ্যাড করি, ইট ইজ নট অনলি বিএনপি আওয়ামী লীগ, এখানে আরো অনেক পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন কমিশনের সাথে রেজিস্টার্ড আছে, যারা 40টা দল আছে। কাজেই সবারই কিছু না কিছু পার্টিসিপেট। না, আমি আমার আগের কথাটাই পুনরুক্তি করব। আমি এক্স্যাক্টলি জানি না এটা সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে হবে নাকি বিহাইন্ড দি স্ক্রিন যোগাযোগের ভিত্তিতে হবে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনটাকে সত্যি সত্যি ওই দুইটো প্রধান উৎসবকে কেন্দ্র করেই উনি চাইবেন, এবং আরো কেন চাইবেন জানেন? কারণ এখন আর ইউনূস আর খিলারির চাপ নাই, উনি নিজে থেকে করবেন এটা। আমার ধারণা উনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসনে দেখতে চাইবেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশের। আপনাদের তিনজনকে আমরা অপেক্ষা রইলাম, আমরা অপেক্ষা রইলাম। এই বিষয়টি নিয়ে অবশ্যই আরো আলাপ আলোচনা হবে, মানে ফেব্রুয়ারিতে যেহেতু গঠন হবে, ডিসেম্বর মাস সামনে সংসদ আছে, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা হয়তো টক শো আরো করবো। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।